গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়, জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত হওয়া, এগুলো একদম শেষের দিকে রাখা হয়েছে। এটা আমাদের কাছে আপত্তিকর মনে হয় যে যারা আসলে বাজেট ড্রাফটিং করেছেন। 2 নম্বর যে সংকট, সেটা হলো আমাদের সুদী ঋণের ক্রমবর্ধমান বোঝা। IMF এর একটা গবেষণা আছে, বাংলাদেশ জয়েন্ট ওয়ার্ল্ড ব্যাংক IMF ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস জানুয়ারি 2026। এই গবেষণায় দেখানো হয়েছে আমাদের এই মুহূর্তে যে ঋণ আছে আমাদের মাথার উপরে, এটা আপনার প্রায় $188 বিলিয়ন। বাংলায় সহজ করে বললে এটা 23 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমাদের যে বাজেট, এই বাজেটের এই প্রায় 2.5 গুণ বেশি হলো আমাদের ঋণ, মানে 9,38,000 কোটি টাকা বাজেট, এটা 2.5 গুণ বেশি আমাদের ঋণ। এটা IMF এর বক্তব্য। আমাদের ডেট সার্ভিস হলো আপনার প্রতি বছর আপনাকে যে পরিমাণ সুদ পে করতে হয়, প্রিন্সিপাল মানে লোন না। এই ডেট সার্ভিসেস আমাদের আপনার এখন মাথার উপর আছে আমাদের, সেটা টোটাল বাজেটের প্রায় 40%। একটা সহজ হিসাব করেছিলাম আমি, সেটা হলো যে প্রতি 100 টাকায় আমাদের ডেট সার্ভিস হলো 54 টাকা। মানে 100 টাকা রাজস্ব যদি আদায় হয়, তাহলে এর মধ্যে আমার 54 টাকা থাকবে হলো আমার ঋণ পরিশোধের চাপ। এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। আর ঋণ আদায়ের যে সক্ষমতা, সেটাও IMF তার যে রিপোর্ট সেখানে দেখিয়েছে, এটাও বাজেটে আছে। এই কথাটা বাজেটে উঠে আসছে। আমরা বাজেটে বক্তব্য আসার আগে আমাদের গবেষণা এটা নিয়ে আসছি, সেখানে উঠে আসছে যে আপনার এটা এখন মডারেট রিস্কে আছে। আগে ছিল লো রিস্কে, এখন সেটা মডারেট রিস্কে। মানে এর অর্থ হলো সক্ষমতা আরো কমেছে আমাদের। দ্রুত যায়। তৃতীয় যে সংকট আমাদের অর্থনৈতিক সংকট, সেটা হলো ব্যাংকিং খাতের সুশাসনের ঘাটতি। এটা আমরা অনেকে আজ করতে পেরেছি। এর মধ্যে অন্যতম হলো আমাদের ঋণ খেলাপি, এটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এখন 39% চলতেছে। দ্বিতীয় যে বিষয়টা, বাজেট বক্তব্য যেটা প্রকাশ হলো, সেই বাজেট বক্তব্যে আপনার কিছু ভালো দিক আছে এবং কিছু সীমাবদ্ধতা আছে। ভালো দিকগুলোর মধ্যে একটা বলবো যে আপনার এবার বাজেট বক্তব্যে আপনার রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোকে তারা আলাদা করার উদ্যোগ নিয়েছেন, এটা খুব ভালো। তারপরে আপনার আমাদের NTR অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউর প্রতি ওনারা গুরুত্ব করেছেন, এটাও ভালো দিক। আরেকটা ছোট বিষয়, কিন্তু একেবারে মানে ওই অর্থে ছোট না, এটা আমাদের আদর্শের সাথে যায়। এবার বাজেট বক্তব্য শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, আপনারা তো খেয়াল করেছেন। এটা কিন্তু ইন্টারিমের আমলে এটা ছিল না। এটা আচ্ছা, সীমাবদ্ধতার দিক কি আছে? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের গবেষণা উঠে এসেছে, সেটা হলো এইবার বাজেট বক্তব্য যদি আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা বাজেট বক্তব্য তুলনা করা হয় আগের বছরের সাথে। কিন্তু এইবার বাজেট বক্তব্যে যেটা করা হয়েছে, সেটা হলো তুলনা করা হয়েছে আপনার 2005 এবং 2006 এর সাথে। কারণটা তো আশা করি বুঝতে পেরেছেন। 2005-06 একটা ক্ষমতা ছিল, ওই ক্ষমতা পরে যাদের হাতে ছিল, তুলনা করা হয়েছে 5-6 এর সাথে। ঐতিহাসিক ভিত্তিতে বা ঐতিহাসিক আপনার তথ্য নিয়ে আসতে এই তুলনা দূষণীয় না, কিন্তু তথ্যগত কিছু জায়গায় বিভ্রান্তি তৈরি করেছে। সেটা কি? যেমন একটা আলোচনা তারা দেখিয়েছেন যে 2005-06 আমরা যখন ছিলাম, তখন আপনার সুদ আদায় করতে হয়েছিল মাত্র আপনার 8,000 কোটি টাকার মতো, 8,500 কোটি টাকা। আর এখন আপনার সুদ আদায় করতে হচ্ছে, মানে 2023-23-এ সুদ অনেক বেশি আদায় করতে হয়েছে। এই তুলনা করতে যে মিসিংটা হয়ে গেছে, সেটা কি? 2025-26-এ যে সুদ আদায় করা হয়েছে, এর চেয়ে বেশি সুদ এই বাজেটেই আছে। আপনি তুলনা কার সাথে করেছেন দেখেন, তুলনা করতে যে আপনি কিন্তু নিজে আপনি একটা মিসিং ইনফরমেশনের দিকে চলে গেছেন। আপনি সংখ্যাটা শুধু বলি, 25-26-এ আপনার সুদ ছিল আমার 1,22,000 কোটি টাকা, আর এই বাজেটে সুদ আদায় করা হচ্ছে আমার 1,27,500 কোটি টাকা। পৃষ্ঠা নাম্বার 38। এটা একটা ড্রাফটিং যারা করেছেন তাদের কাছে মানে তাদের একটা সীমাবদ্ধতা আমার কাছে উঠে এসেছে আর কি।
আরেকটা ব্যাপার সেটা হলো যে বাজেটে এবার প্রথমবার মতো মনে হবে যে অনেকগুলো অর্থনীতিকে তারা মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন, যেমন আপনার ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্ট ইকোনমি, গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি। কিন্তু ভুল ক্রমেও ইসলামিক ইকোনমিক্সকে বা ইসলামিক ফাইন্যান্সকে তারা উল্লেখ করেননি। এটা আমাদের কাছে একটি সীমাবদ্ধতা বলে মনে হয়েছে। এরকম আরো অনেকগুলো দিক আছে, যেমন কম শিক্ষা দ্বারা কোনো উল্লেখ নেই, এগুলো আলোচনার সামনে আসবে। তৃতীয় যে বিষয়টি, ইসলামে আমরা যে ফিসক্যাল পলিসি দেখি, আমি তো 5 থেকে 6 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ফিসক্যাল পলিসিতে আমি বললাম যে আমাদের ট্যাক্স এবং ভ্যাট নির্ভর আমাদের, কিন্তু ইসলামিক যে